হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা এসকিউএ। তো চলুন প্রথমে দেখে নিই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। তো নামটা দিয়ে আমরা কী বুঝছি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, অর্থাৎ সফটওয়্যারের যে কোয়ালিটি সেটাকে এনশিওর করতে হবে বা সেটাকে স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন করতে হবে, এটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। It is a systematic process that ensures software product meets specified requirements and standards throughout the software development life cycle. অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে এটা মানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এমন একটা সিস্টেমেটিক প্রসেস যেটা এনশিওর করে যে সফটওয়্যার যে প্রোডাক্টগুলো সেগুলো স্পেসিফাইড যে রিকোয়ারমেন্ট ছিল সেগুলোকে মিট করছে এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা ডেভেলপ হচ্ছে। এটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বা এসকিউএ। তো এখন আমরা দেখব এলিমেন্টস অফ এসকিউএ অর্থাৎ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। তো এলিমেন্টসগুলো কী কী? প্রসেস ওরিয়েন্টেড, স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স, ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন, টেস্টিং, রিভিউ অ্যান্ড অডিট, এরর অ্যানালাইসিস, সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। তো আমরা যে 7টা এলিমেন্ট দেখলাম সেগুলো এখন বোঝার চেষ্টা করি যেগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো প্রথমে হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড, ফোকাস অন ইমপ্রুভিং প্রসেসেস টু প্রিভেন্ট ইরোর্স। অর্থাৎ আমাদের যে প্রসেসগুলো কাজ করে একটা সিস্টেমকে বিল্ড করার সময় সেগুলোকে এমনভাবে ফোকাস করা যাতে যতটুকু সম্ভব ইরোরকে কন্ট্রোল করা যায় বা প্রিভেন্ট করা যায়। সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স, এনশিওর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লাইক আইএসও, IEEE। আমাদের যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেই স্ট্যান্ডার্ডগুলোকে সে এনশিওর করে যে সফটওয়্যার মেকিংয়ের সময় আমাদের স্ট্যান্ডার্ডগুলো যেন অবশ্যই মেক শিওর করা হয়। এরপর হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন, এনশিওর দ্য সফটওয়্যার ইজ ভেরিফাইড অ্যান্ড ভ্যালিড। অর্থাৎ আমাদের যে সফটওয়্যার আমরা বিল্ড করছি সেটা ভেরিফাইড কিনা এবং ভ্যালিড কিনা সেটা কিন্তু এনশিওর করতে হবে এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে। এবারে হচ্ছে টেস্টিং, বিভিন্ন ধরনের টেস্টিং আছে, যেমন ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং। যখন আমরা পরবর্তী চ্যাপ্টার দেখব সফটওয়্যার টেস্টিং যেই চ্যাপ্টারটা, তখন আমরা টেস্টিংগুলো সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। এখন এটা নিয়ে আলোচনা করছি না, জাস্ট টেস্টিংগুলোর নাম জেনে রাখলেই হবে এই চ্যাপ্টারটার জন্য। পরবর্তী চ্যাপ্টারে আমাদের টেস্টিং নিয়ে একটা পুরো চ্যাপ্টারই আছে। এরপরে হচ্ছে রিভিউ অ্যান্ড অডিটস, কোড রিভিউ, ডিজাইন রিভিউ, প্রসেস অডিট। ইরোরের মধ্যে হচ্ছে ফাইন্ড ইরোর অ্যান্ড ফিক্স দ্য বাগস। অর্থাৎ ইরোর অ্যানালাইসিসের মধ্যে কী করা হয়, যে আমাদের যে ইরোরগুলো সেগুলোকে ফাইন্ড করা হয় এবং সেগুলোকে ফিক্স করা হয়। লাস্ট এলিমেন্টটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এনশিওর দ্য সফটওয়্যার ইজ সিকিউর উইথ লো রিস্ক। অর্থাৎ আমাদের যে সফটওয়্যারটা সেটা যাতে সিকিউর থাকে এবং তার রিস্ক যাতে সবচেয়ে কম থাকে সেটাকে এনশিওর করতে হবে এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে। এখন দেখব এসকিউএ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে মেনলি 4 ধরনের: প্রিপেয়ার এসকিউএ প্ল্যান, ডিফাইন দ্য সফটওয়্যার প্রসেস, রিভিউ অ্যাক্টিভিটিস, হ্যান্ডেল ইস্যুস। তো প্রথমে হচ্ছে প্রিপেয়ার এসকিউএ প্ল্যান, সেটা হচ্ছে ক্রিয়েট এ প্ল্যান উইথ ডিটেলস অ্যাবাউট এসকিউএ, টাইমলাইন্স, রিসোর্সেস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। অর্থাৎ আমরা যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সটা বিল্ড করতে যাচ্ছি সেটার ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং দরকার, টাইমলাইন, রিসোর্স, তার রেসপন্সিবিলিটিগুলো কী কী সেগুলোকে কিন্তু আমাদের এখানে প্ল্যান করতে হবে। এরপর হচ্ছে ডিফাইন দ্য সফটওয়্যার প্রসেসেস, ডিফাইন হাউ দ্য সফটওয়্যার উইল বি ডেভেলপড, এনশিওর ইট মিটস কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। অর্থাৎ আমাদের সফটওয়্যারটা কীভাবে ডেভেলপ হবে সেটা ডিফাইন করতে হবে, পাশাপাশি এটা যাতে কোয়ালিটি স্ট্যান্ডার্ডকে মেনটেন করে সেটাকেও আমাদেরকে এনশিওর করতে হবে। দেন হচ্ছে রিভিউ অ্যাক্টিভিটিস, চেক দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টাস্ক, ফলো দ্য প্ল্যান প্রসেস। অর্থাৎ আমরা যে প্ল্যানিং করে রাখছি প্রথম থেকেই সেটাকে সে ফলো করছে কিনা এটাকে রিভিউ করতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে। লাস্ট হচ্ছে হ্যান্ডেল ইস্যু, ডকুমেন্ট এনি প্রবলেম অ্যান্ড এনশিওর দে আর রিসলভ ইউজিং এ প্রপার প্রসেস। অর্থাৎ যে কোনো প্রবলেম যদি আমরা ফেস করি সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলে সেটাকে অবশ্যই আমাদের ডকুমেন্টেশনের আওতায় আনতে হবে, পাশাপাশি আমাদেরকে এনশিওর করতে হবে যেটা সেই প্রবলেমটাকে বা সেই ইস্যুটাকে রিসলভ করা যায় এটা প্রপার প্রসেসের মধ্য দিয়ে। এটাই হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের অ্যাক্টিভিটিস, মানে সফটওয়্যার কোয়ালিটিকে আমাদের এনশিওর করতে হবে অ্যাট এনি হাউ।
আচ্ছা, এখন দেখব গোলস অফ SQA, অর্থাৎ আমাদের যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স তার গোলগুলো কী কী। ফার্স্ট হচ্ছে রিকোয়ারমেন্ট কোয়ালিটি, ডিজাইন কোয়ালিটি, কোড কোয়ালিটি, কোয়ালিটি কন্ট্রোল, এফেক্টিভনেস। তো রিকোয়ারমেন্টস কোয়ালিটি হচ্ছে এনশিওর দ্য টিম রিভিউস দ্য রিকোয়ারমেন্টস ফর ক্লারিফাই অ্যান্ড অ্যাকুরেসি, অর্থাৎ আমাদেরকে টিমের থেকে রিভিউ নিতে হবে যে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো অ্যাকুরেসি চেক করার জন্য, অ্যাট দ্য সেম টাইম সেটাকে ক্লারিফাই করার জন্য, মানে ক্লিয়ার একটা কনসেপ্ট রাখার জন্য আমাদেরকে টিমের থেকে রিভিউ নিতে হবে একটা সফটওয়্যারের কোয়ালিটিকে মেনটেন করার ক্ষেত্রে। কারণ যখন আমরা টিমের সাথে রিভিউ নিব তখন তাদের যেই সুবিধা অসুবিধাগুলো সেগুলো আমরা বুঝতে পারবো, সেই অনুযায়ী সফটওয়্যারের যে কোয়ালিটি থাকবে সেটাকে আমরা ইনক্রিজ করতে পারবো বা কোন ধরনের প্রবলেম থাকে সেটা সলভ করতে পারবো, তাই না? এরপরে হচ্ছে ডিজাইন কোয়ালিটি, চেক দ্য ফিচার্স দ্যাট ইন্ডিকেটস গুড কোয়ালিটি, অর্থাৎ আমাদের যে ডিজাইন কোয়ালিটি সেখান থেকে আমাদের যে ফিচার্সগুলো, আমরা যে সফটওয়্যারের মধ্যে যে ফিচার্সগুলো অ্যাড করছি সেই ফিচার্সগুলো আমাদেরকে চেক করতে হবে যে সেগুলোকে গুড কোয়ালিটি দিচ্ছে কি না। সাপোজ আমরা কোনো একটা ফিচার্সে সাপোজ রেজিস্টার নাও ক্লিক করলাম, সেটা কি হচ্ছে লোডিং দেখাচ্ছে, সেটা অনেক টাইম নিচ্ছে রান হতে, তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার কোয়ালিটিটা ড্যাম হয়ে যাচ্ছে, তাই না? আমাদেরকে সেটাকে এনশিওর করতে হবে যেটা সেটা একদম প্রপারলি রান করে। এরকমভাবে আমরা ফিচার্সগুলোকে চেক করবো যে সেগুলো ঠিকঠাকভাবে রান করছে কিনা বা সেগুলোকে কোনো ইরর শো করছে কিনা। এরপর হচ্ছে কোড কোয়ালিটি। কোড কোয়ালিটি হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যানালাইজ দ্য কি অ্যাট্রিবিউটস ফর দ্য কোড টু মেজার ইটস কোয়ালিটি, অর্থাৎ আমাদেরকে যে কি অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সাথে সাথে অ্যানালাইজ করতে হবে যে আমাদের যে কোডটা সেটা কোয়ালিটিটা মানে কীরকম আছে, কোডের কোয়ালিটি কেমন বা কোড কীভাবে কাজ করছে, কোনো ইরর থাকলে বা কোনো বাগ থাকলে সেটাকে ডিবাগ করা, এই কাজগুলো হচ্ছে এখানে করতে হবে কোড কোয়ালিটির মধ্যে। লাস্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ইফেক্টিভনেস, রিভিউ হাউ রিসোর্সেস আর ইউজড ফর টেস্টিং অ্যান্ড রিভিউ টু এনশিওর এফিশিয়েন্ট ইউজ, অর্থাৎ আমরা যে রিসোর্সগুলো ইউজ করছি সেগুলোকে টেস্ট করতে হবে, সেগুলো থেকে রিভিউ নিতে হবে এবং রিভিউ নিতে হবে আরেকটা দিতে, সেটা হচ্ছে ইফিশিয়েন্টভাবে সেটাকে ইউজ করা যাচ্ছে কি না, মানে একজন ক্লায়েন্ট সেই সফটওয়্যারটা ইউজ করে কতটুকু বেনিফিট পাচ্ছে বা তার কতটুকু উপকার হচ্ছে সফটওয়্যারটা থেকে, সে কোনো প্রবলেম ফেস করছে কি না, এই জিনিসটাই হচ্ছে এখানে মেকশিওর করতে হবে কোয়ালিটি কন্ট্রোল ইফেক্টিভনেসের মধ্যে। তো এই যে আমরা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সটা জানলাম যে কীভাবে কী কাজ করে বা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সটা কী, এটার বেনিফিটসটা কী আসলে। বেনিফিটসগুলো হচ্ছে হাই কোয়ালিটি সফটওয়্যার আমাদেরকে দেয়, যাতে আমরা তো মেকশিওর করতে যে সফটওয়্যার কোনো ধরনের ইরর আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, ইউজারের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলোকে সে ফুলফিল করতে পারছে কিনা, সব কিছু চেক করার পরে কিন্তু একটা সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্সকে আমরা দিতে পারি যে সফটওয়্যারটা ভালো বা সফটওয়্যারটা খুব ভালো মতন একজন ইউজারের কাছে তার ইন্টারফেসে কাজ করতে পারছে। সেই জন্য আমরা বলতে পারি যে খুব ইজিলি আমরা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স মেক করার মাধ্যমে একটা সফটওয়্যারের হাই কোয়ালিটির সফটওয়্যারকে বিল্ড আপ করতে পারি। সেভ টাইম অ্যান্ড কস্টকে সেভ করে, ইনক্রিজ রিলায়েবিলিটি, ইমপ্রুভ সফটওয়্যার ক্রিয়েশন প্রসেস, অর্থাৎ সফটওয়্যার ক্রিয়েশন যে প্রসেসগুলো সেগুলোকে ইমপ্রুভ করে, যে আমরা ধাপে ধাপে এগুলো চেক করছিলাম, তাই না? কোন কোন ধাপে কোন কোন রিকোয়ারমেন্টগুলো হচ্ছে বা কী কী চেঞ্জ করলে সফটওয়্যার কোয়ালিটিটা বেশি মানে বৃদ্ধি পাবে বা ইনক্রিজ হবে সেগুলো চেক করছিলাম। সেই জন্য কিন্তু দেখেন আমাদের সফটওয়্যারের যে ক্রিয়েশন প্রসেসগুলো ছিল সেগুলোতে ইমপ্রুভ আসবে। অ্যান্ড লাস্ট হচ্ছে রিডিউস মেনটেন্যান্স কস্ট, অর্থাৎ ধাপে ধাপে যখন একটা সফটওয়্যারের কোয়ালিটিগুলো চেক করা হয় সেখানে কিন্তু খুব বেশি একটা ইরর থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে আমাদের সেরকম একটা মেনটেন্যান্স কস্ট কিন্তু সেখানে লাগার কথা না। কোনো জটিল কেস হতেই পারে, বাট খুব সচরাচর এই জিনিসটা হবে না, কারণ আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপকে চেক করে 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 একটা সফটওয়্যারের কোয়ালিটিকে এনশিওর করি বা অ্যাসুরেন্সকে আমরা মেকশিওর করি। আচ্ছা, এখন দেখব 6 সিগমা ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। 6 সিগমা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। 6 সিগমা for software engineering is a data-driven discipline approach to improve software quality by minimizing defects and reducing variability in processes, অর্থাৎ 6 সিগমা হচ্ছে এমন একটা প্রসেস যেটাকে মেনটেন করে একটা সফটওয়্যারের যেই
ইস্যুসগুলো হতে পারে বা যে ইররগুলো হতে পারে সেগুলোকে কমিয়ে এর যে মানটা সফটওয়্যারের মানকে বৃদ্ধি করার জন্য এই 6 সিগমা কিন্তু কাজ করে। এই যে একটু যেটা বললাম যে সফটওয়্যার কোয়ালিটি বাই মিনিমাইজিং ডিফেক্টস, অর্থাৎ আমাদের যে ভুলগুলো সেগুলোকে সে রিডিউস করে এবং ভ্যারাইটেবিলিটি অর্থাৎ ভ্যারিয়াস যে এনভায়রনমেন্টে বা ভ্যারিয়াস পার্সপেক্টিভে সে যেটা কাজ করতে পারে সেটাকে কিন্তু সে এনশিওর করে 6 সিগমা। তো এখানে এই 6 সিগমার বেনিফিট হচ্ছে লোয়ার ডিফেক্ট রেটস, অর্থাৎ ডিফেক্ট রেটটা এই 6 সিগমাতে খুবই কম, যার মাধ্যমে আমরা সফটওয়্যারের কোয়ালিটিটাকে খুব ভালোভাবে এনশিওর করতে পারি। দেন হচ্ছে রেডিউস রিওয়ার্ক অ্যান্ড কস্ট, অর্থাৎ আমাদের যে বারবার কাজ করা লাগে একটা ভুল হলে বা একটা ইরোর দেখা দিলে সেটাই কিন্তু সে রিডিউস করে দেয়, কারণ সে চেষ্টা করে যতটুকু সম্ভব ডিফেক্টকে বা ইরোরকে হ্যান্ডেল করতে। এটাই হচ্ছে 6 সিগমার মেন কাজ। আর লাস্ট যেই বেনিফিটটা সেটা হচ্ছে বেটার অ্যালাইনমেন্ট উইথ ইউজার নিডস, অর্থাৎ আমাদের যে সফটওয়্যারের বিল্ডিং প্রসেসটা সেটাকে সে এমনভাবে অ্যালাইনমেন্ট করে দেয় যার মাধ্যমে ইউজারের নিডগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে খুব ভালোভাবে ইরোরকে হ্যান্ডেল করার মাধ্যমে আমাদের যে সফটওয়্যারটা সেটার মানকে বৃদ্ধি করা যায় সেটাকে সে মেক শিওর করে। আচ্ছা, এখন দেখবো গোলস অফ 6 সিগমা। তো একটু আগে বললাম 6 সিগমা কী জন্য কাজ করে, যে আমাদের সফটওয়্যারের যেই ইরোরগুলো বা যে ত্রুটিগুলো থাকে সেগুলোকে যতটা সম্ভব কমিয়ে এনে সফটওয়্যার গুণগত মানকে বৃদ্ধি করাই হচ্ছে 6 সিগমার মেন কাজ। তো এটার গোলটা হচ্ছে ইমপ্রুভ সফটওয়্যার রিলায়েবিলিটি, রিডিউস বাগস অ্যান্ড ডিফেক্টস, অর্থাৎ বাগস এবং যে ডিফেক্টগুলো থাকবে সেগুলোকে রিডিউস করা এর গোল 6 সিগমার। দেন হচ্ছে ইনহ্যান্স কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ কাস্টমার যে স্যাটিসফ্যাকশন সেটাকে ইনহ্যান্স করবে, কারণ সেখানে ইরোর থাকার চান্স খুবই কম। মানে 6 সিগমার তো মেন কাজটাই হচ্ছে ইরোরকে হ্যান্ডেল করে সফটওয়্যার গুণগত মানকে বৃদ্ধি করা, তাই না? সেই জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এখানে এনশিওর করা যায় বা ইনহ্যান্স করা যায়। দেন হচ্ছে অপটিমাইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসেস, সফটওয়্যার ডেভেলপমেন্টের যে প্রসেসগুলো সেগুলোকে অপটিমাইজ করা যায়। অপটিমাইজ মানে কি, সংক্ষিপ্ত করা যায়। এরপর হচ্ছে 6 সিগমা স্টেপস। 6 সিগমার যে স্টেপটা সেটাকে আমরা সংক্ষেপে DMAIC এটাকে মনে রাখতে পারি। তো ডিতে হচ্ছে ডিফাইন, এমতে হচ্ছে মেজার, এতে হচ্ছে অ্যানালাইজ, আইতে হচ্ছে ইমপ্রুভ, সিতে হচ্ছে কন্ট্রোল। তো ডিফাইনটা কি, ডিফাইন বলতে কী বোঝায় 6 সিগমাতে, আইডেন্টিফাই দ্য প্রবলেমস অর কোয়ালিটি ইস্যু, অর্থাৎ আমাদের যে সফটওয়্যারের যে প্রবলেমগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা হয়, অথবা আমাদের যদি কোনো কোয়ালিটি ইস্যু থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ডিফাইন স্টেজে এসে 6 সিগমা সেটাকে ডিফাইন করে নেয় বা আইডেন্টিফাই করে নেয়। দেন হচ্ছে মেজার, কী মেজার করা হয়, গ্যাদার ডেটা অন কারেন্ট পারফরমেন্স, অর্থাৎ আমাদের যে কারেন্ট পারফরমেন্স সেখান থেকে সে বিভিন্ন ধরনের ডেটাকে গ্যাদার করে, সে অনুযায়ী সেখানে মেজার করা হয় যে সফটওয়্যার কোয়ালিটিকে অ্যাসুরেন্স হচ্ছে নাকি হচ্ছে না, কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা বা কোনো ধরনের ইরর আছে কিনা সেটাকে ম্যাপ করা হয় বা মেজার করা হয়। দেন হচ্ছে অ্যানালাইজ, আইডেন্টিফাই রুট কেস অফ ডিফেক্টস, অর্থাৎ যদি কোনো ডিফেক্ট থাকে সেটার রুট কেস কী কারণে সেটাকে মানে ডিফেক্ট ধরা পড়ছে বা বাগ ধরা পড়ছে সেটাকে অ্যানালাইজ করা হয়। দেন হচ্ছে ইমপ্রুভ, ইমপ্লিমেন্ট সলিউশন টু এলিমিনেট কজ, অর্থাৎ যদি কোনো ডিফেক্ট ধরা পড়ে রুট কেস অ্যানালাইজ করার মাধ্যমে সেক্ষেত্রে সেটাকে কীভাবে এলিমিনেট করা যায় ওই সফটওয়্যার থেকে, যার মাধ্যমে আমরা ডিফেক্টকে বা বাগকে ডিবাগ করতে পারি, সেটাকে এখানে ইমপ্লিমেন্ট করা হয় সলিউশন করার জন্য, মানে সলিউশন বের করার জন্য। দেন হচ্ছে কন্ট্রোল, মেনটেন ইমপ্রুভমেন্ট ওভার টাইম, অর্থাৎ আমাদের যে সফটওয়্যার ইমপ্রুভমেন্টটা, কোনো ধরনের বাগ ধরা পড়লে সেটাকে আবার ঠিক বাগ ফিক্স করা বা ডিবাগ করা, কিংবা সফটওয়্যারের যে কোয়ালিটি সেটাকে কোনো প্রবলেম থাকে সেটাকে সলভ করা বা কোয়ালিটি ইস্যু থাকলে সেটাকে সলভ করা, এই সব কিছু কন্ট্রোল করা, সেটাই হচ্ছে এই ইমপ্রুভমেন্ট ওভার টাইম মেনটেন্যান্সের মধ্যে কন্ট্রোলটা করে থাকে এই 6 সিগমা। তো এখন আমরা দেখবো মডিউলার প্রোগ্রামিং। তো প্রথমে চলুন দেখে নিই মডিউলার প্রোগ্রামিং জিনিস আসলে কী বা এটা কী মেন করে। ইট ইজ দ্য প্রসেস অফ সাব ডিভাইডিং এ কম্পিউটার প্রোগ্রাম ইন্টু সেপারেট সাব প্রোগ্রামস, অর্থাৎ এই মডিউলার প্রোগ্রামিং এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেটার মাধ্যমে একটা বড় প্রোগ্রামকে ছোটো ছোটো মডিউলে ভাগ করা হয়। ছোটো ছোটো মডিউলে ভাগ করার মাধ্যমে কী হয়, আমাদের সেইটার রক্ষণাবেক্ষণ সহজ হয়ে যায় বা সেটাকে আবার রিইউজ করা যায়। আবার আর একটা বেনিফিট হতে পারে যে একটা মডিউলের সাথে একটা মডিউল কানেক্টেড না, সেখান থেকে
খুব ইজিলি টেস্ট করা যায়, সেখান থেকে যদি কোনো বাগ থাকে সেটাকে ডিবাগ করা যায়। এটাই হচ্ছে মডিউলার প্রোগ্রামিংয়ের সবচেয়ে বেস্ট পার্ট, যে একটা বড় প্রোগ্রামকে যখন সাব প্রোগ্রামে ভাগ করব, তখন আমাদেরকে খুব ইজিলি সেই প্রোগ্রাম থেকে আমরা কোনো ধরনের ইরোর বা কোনো ধরনের প্রবলেম সেটাকে সলভ করতে পারবো মডিউল অনুযায়ী। তো মডিউলার প্রোগ্রামের মডিউলটা আসলে কি? মডিউল হচ্ছে সেলফ কন্টেন্ট ইউনিট অফ কোড, অর্থাৎ একটা মডিউলের মধ্যে একটা ইউনিট অফ কোডকে রাখা হয়। মানে আমরা যেটা প্রোগ্রামকে বিভিন্ন সাব প্রোগ্রামে ভাগলাম, সেটাকে ইউনিট কোড অনুযায়ী সেটাকে মডিউলের মধ্যে রাখা হয়। এরপরে হচ্ছে পারফর্ম স্পেসিফিক টাস্ক, একটা স্পেসিফিক টাস্ককে পারফর্ম করার জন্যই এই মডিউলকে সিলেক্ট করা হয় বা মডিউলে ভাগ করা হয় একটা বড় প্রোগ্রামকে। দেন হচ্ছে হ্যাভ ক্লিয়ার ইনপুট আর আউটপুট ইন্টারফেস, অর্থাৎ এই মডিউলের একটা নির্দিষ্ট ক্লিয়ার ইনপুট বা আউটপুট ইন্টারফেস থাকবে। যেমন ধরেন আমি যেটা একটা এক্সাম্পল দিই, ক্যালকুলেটর। একটা ক্যালকুলেটরে কী করা যায়? যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? তো এই যোগ বিয়োগ গুণ ভাগকে আমরা 4টা মডিউলে, এটা হচ্ছে একটা বড় প্রোগ্রাম, 4টা মডিউলে যদি ভাগ করে, যে একটা পার্ট হচ্ছে মডিউল 1 হচ্ছে যোগ করবে, মডিউল 2 হচ্ছে বিয়োগ করবে, মডিউল 3 হচ্ছে গুণ করবে, মডিউল 4 হচ্ছে ভাগ করবে। তো দেখেন প্রতিটা মডিউল থেকে আলাদা, তাই না? কারোর উপর কেউ ডিপেন্ডেন্ট না, তারা নির্দিষ্ট কোডকে বহন করছে। যেমন ধরেন মডিউল 1-এর যদি যোগ করতে হয়, সেক্ষেত্রে ক্যালকুলেটরের যে যোগের ফাংশনগুলো আছে বা যোগের যে কাজটা, সেটা কিন্তু মডিউল 1-এ হয়ে থাকবে। মডিউল 2-তে যে বিয়োগ করতে হয়, সেক্ষেত্রে সেই বিয়োগের যে কোডগুলো বা ইউনিট অফ কোডটা, সেটা কিন্তু মডিউল 2-র মধ্যে থাকবে। এর মাধ্যমে কী হচ্ছে, আমরা স্পেসিফিক টাস্ককে ওই মডিউলের মধ্যে কিন্তু রাখতে পারছি, তাই না? এই যে পারফর্ম স্পেসিফিক টাস্ক, এখানে যে কথাগুলো বললাম আমি সেটাকে আপনাদের সামনে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড লাস্ট কী ছিল? হ্যাভ ক্লিয়ার ইনপুট আর আউটপুট। যেমন যে এক্সাম্পলটা একটাকে দিচ্ছিলাম, যে যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেটরের জন্য একটা প্রোগ্রামের ক্ষেত্রে মডিউল যদি নিই, সেক্ষেত্রে তো দেখেন যোগের জন্য আমরা যদি মডিউল নিই, সেক্ষেত্রে তার নির্দিষ্ট ক্লিয়ার ইনপুট বা আউটপুট থাকবে। আমরা ইনপুট দেবো সাপোজ 2 যোগ 3, তাহলে আমরা এটা ইনপুট দিলাম ক্লিয়ারলি, এবং সেটাতে একটা ক্লিয়ার আউটপুট পাবো, তাহলে যোগফল কত হবে? 5। আবার সেমভাবে মডিউল 2-তে যদি আমরা বিয়োগ করতে চাই, সেক্ষেত্রে সেম হবে, যে আমরা কোনো দুটো সংখ্যা দিব বিয়োগ করার জন্য, সেখানে একটা ক্লিয়ার আউটপুট পাবো। এটাই হচ্ছে মডিউলের কাজ, যে একটা বড় প্রোগ্রামকে ছোটো ছোটো সাব প্রোগ্রামে ভেঙে সেটাকে ইজি করে তোলে, যাতে কোনো ধরনের প্রবলেম থাকলে সেটাকে ইজিলি সলভ করা যায়। দেন হচ্ছে মডিউলার প্রোগ্রামের একটা কনসেপ্ট হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে internal details for each module are hidden from others, অর্থাৎ একটা মডিউলের যেই ডিটেলসটা, সেটা আরেকটা মডিউল থেকে সম্পূর্ণ আলাদা থাকে, কখনো কিন্তু তারা মিক্সড আপ হয়ে যায় না। যেমনটা হচ্ছে আগের এক্সাম্পলটাই বলছিলাম, যে যোগের জন্য শুধু যোগের মডিউল কাজ করবে, বিয়োগের জন্য বিয়োগের মডিউল কাজ করবে, কিন্তু কেউ কারোর উপরে মানে মিশে যাবে না বা ডিপেন্ডেন্ট হবে না, যোগ করলে বিয়োগ করা যাবে না, বিয়োগ করলে যোগ করা যাবে না, এরকম না। সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং সবাই সবার ডিটেলসকে হাইড করে রাখতে পারবে এনক্যাপসুলেশন যেই প্রসেসটা, সেটার মাধ্যমে। অনলি নেসেসারি ডাটা ইজ এক্সপ্লোরড থ্রু ইন্টারফেসেস, অর্থাৎ যেটা বললাম, যে আমরা যদি চাই যোগ করতে, সেক্ষেত্রে যোগের মডিউলটা কাজ করবে, যদি চাই বিয়োগ করতে, সেক্ষেত্রে বিয়োগের মডিউলটা কাজ করবে। যখন যেটা চাবো তখন সেই ডাটাটা নিয়ে আমরা কিন্তু ইন্টারফেসে কাজ করতে পারবো। এই যে অনলি নেসেসারি ডাটা, আমরা যেটাকে চাবো সেটাকে নিয়ে ইন্টারফেসে কাজ করতে পারবো। এটাই হচ্ছে এনক্যাপসুলেশন করার মাধ্যমে মডিউলার প্রোগ্রামিংকে আমরা ইউজ করতে পারি। দেন হচ্ছে সেপারেশন অফ কনসার্ন। Each module focuses on a single aspect of functionality, improving clarity and maintenance. অর্থাৎ প্রতিটা মডিউলের কী হয়, সিঙ্গেল ফাংশনালিটি নিয়ে সে কাজ করতে চায় এবং সেটার মাধ্যমে সে ক্লিয়ার থাকতে চায়, এবং সেখানে যেটা মেনটেনেন্সের যে কাজটা, সেখানেও কিন্তু তাকে সেপারেটভাবেই করতে হয়। যেমন মডিউল 1-এর জন্য আমাদের সিঙ্গেল একটা ফাংশনালিটি থাকবে, সেখানে সে ক্লিয়ার একটা ইমপ্রুভমেন্ট থাকবে এবং সেখানে তার মেনটেনেন্স থাকবে আলাদা। আবার মডিউল 2-র জন্য কিন্তু সেম ফাংশনালিটি বা সেম মেনটেনেন্স থাকবে না, তখন মডিউল 2-র জন্য আবার আরেক ধরনের সে ফাংশনালিটি ইউজ করবে, সেখানে তার ইমপ্রুভমেন্টটাকে সে ক্ল্যারিফাই করবে এবং মেনটেনেন্স তার আলাদা হবে। এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। এখন আমরা দেখব এই মডিউলার প্রোগ্রামিংয়ের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। তো প্রথমে চলুন দেখে অ্যাডভান্টেজগুলো কী। অ্যাডভান্টেজ হচ্ছে ইজিয়ার টু আপডেট আর ফিক্স ইন্ডিভিজুয়াল মডিউলস, অর্থাৎ যেহেতু আমাদের মডিউলগুলো ইন্ডিভিজুয়াল, সেই জন্য সেটাকে খুব ইজিলি
আপডেট অর ফিক্স করা যায়। দেন হচ্ছে মডিউল ক্যান বি রিইউজ অ্যাক্রস ডিফারেন্ট প্রজেক্ট, অর্থাৎ আমরা এই মডিউলকে বিভিন্ন প্রজেক্টে রিইউজ করতে পারি। কারণ কি দেখেন, আমাদের একটা মডিউল কি একটা ইউনিটের মানে ইউনিটস অফ কোড, তাই না? মানে ওখানে কিন্তু একটা ইউনিটস অফ কোড আছে, সেই কোডটাই কিন্তু চাইলে আমরা আবার চাইলে অন্য কোনো প্রোগ্রামে রিইউজ করতে পারি। দেন হচ্ছে আর একটা অ্যাডভান্টেজ, মডিউলস ক্যান বি টেস্টেড ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ প্রতিটা মডিউলকে ইন্ডিপেন্ডেন্টলি আমরা টেস্ট করতে পারি। যেমন ধরেন মডিউল 1কে টেস্ট করলাম, দেন মডিউল 2কে টেস্ট করলাম, এভাবে আমরা ইন্ডিপেন্ডেন্টলি একটা মডিউলকে টেস্ট করতে পারি এবং খুব সহজে একটা প্রোগ্রামকে আমরা টেস্ট করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি প্রতিটা মডিউলকে চেক করার মাধ্যমে। তো এই মডিউলার প্রোগ্রামের কিছু মানে আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো হচ্ছে ইট ইজ চ্যালেঞ্জিং টাস্ক টু কম্বাইন অল দ্য মডিউলস। এই যে আমরা বিভিন্ন সাব প্রোগ্রামে ডিভাইড করলাম একটা বড় প্রোগ্রামকে, এটাকে যখন আমরা এক জায়গায় করতে যাব তখন কিন্তু আমাদের এটা চ্যালেঞ্জের একটা বিষয়। অনেক সময় হয় কি যে আমরা যে সাব প্রোগ্রামগুলো ভাগ করে নিচ্ছি বড় প্রোগ্রাম থেকে কম্বাইন করার সময় বিভিন্ন ধরনের ইরর আসতে পারে, এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা টাস্ক। এরপরে হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মডুলার প্রোগ্রামিং বা মডুলার প্রোগ্রামস নিডস মোর মেমোরি স্পেস। দেখেন আমরা একটা প্রোগ্রামকে বিভিন্ন ভাগে ভাগ করছি, তাই না? তার কী হচ্ছে, বিভিন্ন ধরনের মেমোরি স্পেস লাগছে বেশি, কারণ একটা প্রোগ্রামের অনেকগুলো পার্ট হয়ে যাচ্ছে, তার মেমোরিতে অনেক জায়গা লাগছে এই জন্য। দেন আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দেয়ার ইজ অলসো নিড এক্সট্রা টাইম ফর এক্সিকিউশন অ্যান্ড এক্সট্রা বাজেট ফর প্রোডাক্ট ইন মডুলার প্রোগ্রামিং, অর্থাৎ আমরা যেই বিভিন্ন ধরনের মডিউলে ভাগ করে নিয়েছি সেগুলোকে এক্সিকিউট করার জন্য আমাদের এক্সট্রা টাইম লাগছে এবং সেই সাথে এক্সট্রা বাজেটও লাগছে সেই মডুলার প্রোগ্রামিংকে আমাদের একসাথে কম্বাইন করে রান করানোর জন্য। তো এই মডুলার প্রোগ্রামিং যেমন একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজও আছে। তো এখন আমরা দেখব কাপলিং অ্যান্ড কোহেশন। তো প্রথমে দেখি কাপলিং কি। কাপলিং ইজ দ্য ডিগ্রি অফ ডিপেন্ডেন্সি between modules, packages or components. It's also called inter-module binding. অর্থাৎ কাপলিং হলো দুইটা মডিউল বা কম্পোনেন্টের মধ্যে সম্পর্ক বা নির্ভরশীলতাকে কাপলিং বলা হয়। অর্থাৎ যখন দুইটা মডিউল একে অপরের উপর নির্ভরশীল থাকে তখন তাদের মধ্যে কাপলিং হয়। ঠিক আছে, এখন দেখব কোহেশন। কোহেশন ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য রিলেশনশিপ between the internal parts like methods, elements of a module. It's also called inter-module binding. অর্থাৎ কোহেশনটা হচ্ছে একটা মডিউলের মধ্যে তার সমস্ত ফাংশনগুলো বা সমস্ত যে কাজগুলো সেগুলোর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা যদি সহজ কথায় বলতে চাই, যখন একটা মডিউলের নির্দিষ্ট কাজ এবং সেই কাজের সাথে সম্পর্কিত সমস্ত যেই এলিমেন্টগুলো বা সমস্ত যে কম্পোনেন্টগুলো বা সমস্ত যে ফাংশনগুলো সেগুলোকে একত্রে কি বলবো এটাকে মানে কাজ একত্রে নিয়ে কাজ করা হয়, তখন তাকে কোহেশন বলা হয়। তা আমরা ইজিলি এখন কাপলিং অ্যান্ড কোহেশনের মধ্যে ডিফারেন্সটা বললাম। কাপলিংটা হচ্ছে দুইটা মডিউলের মধ্যে সম্পর্ক, আর কোহেশন হচ্ছে একটা সিঙ্গেল মডিউলের মধ্যে কী কী ফাংশনালিটিস ইউজ হচ্ছে, কী কী পার্ট ইউজ হচ্ছে বা ইন্টারনাল যে মেথডসগুলো ইউজ হচ্ছে সেগুলোকে সে নিয়ে কাজ করে। তা আমাদের যখন একটা সফটওয়্যারকে বিল্ড করতে চাবো তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যাতে যতটা সম্ভব লো কাপলিং করে হাই কোহেশনটাকে আমরা এনশিওর করতে পারি। কেন কাপলিংকে আমরা লো করব এবং কোহেশনকে হাই করব, তো এখন চলেন এটা দেখি। ওয়াই মিনিমাইজ কাপলিং? ফর ইমপ্রুভ মডিউলারিটি, এনহ্যান্স কোড রিইউজ, ইজি টু টেস্ট অ্যান্ড মেনটেনেন্স। অর্থাৎ আমাদের যে মডিউল যেগুলো আছে সেগুলোকে ইমপ্রুভ করার জন্য কাপলিংকে আমাদেরকে অবশ্যই লো রাখতে হবে। দেন সেই কোডকে আমরা যাতে রিইউজ করতে পারি সেটার জন্য আমাদের কাপলিংকে লো রাখতে হবে এবং ইজি টু টেস্টিং অ্যান্ড মেনটেনেন্স। কাপলিং করলে কী হয়, একাধিক মডিউলের মধ্যে সম্পর্ক নিয়ে একসাথে কাজ করা হয়, তাই না? তো সেক্ষেত্রে আমাদের টেস্ট করা বা মেনটেন করা টাফ হয়ে যায়। যখন আমাদের কাপলিং কম থাকবে সেই টাইমে আমরা খুব ইজিলি প্রতিটা মডিউলকে ধরে ধরে সিঙ্গেলভাবে মডিউলকে টেস্ট করতে পারবো এবং মেনটেন করতে পারবো। তাহলে আমরা এখন ইজিলি এটাকে বলতে পারবো যে কেন আমরা কোহেশনকে হাই করতে যাচ্ছি বা কোহেশন কেন ম্যাটার করছে, তাই না? ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, মেনটেন অ্যান্ড টেস্ট। অর্থাৎ কোহেশন মানে কি, যে একটা মডিউলের মধ্যে যে মেথডসগুলো বা এলিমেন্টসগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করে, মানে ইন্টারনাল যে পার্টগুলো সেগুলোকে নিয়ে সে কাজ করে, তার রিলেশনশিপগুলোকে সে মধ্যে কাজ করে।
অর্থাৎ তার মাধ্যমে কী হচ্ছে, কোয়েশনের মাধ্যমে আমরা একটা মডিউলকে আন্ডারস্ট্যান্ড করতে পারছি, মেনটেন করতে পারছি এবং টেস্ট করতে পারছি ইন্ডিপেন্ডেন্টলি। দেন হচ্ছে এনকারেজ রিইউজ অফ কম্পোনেন্টস, অর্থাৎ আমাদের যে কম্পোনেন্টগুলো সেগুলোকে রিইউজ করার জন্য এনকারেজ করছে হচ্ছে কোহেশন। দেন হচ্ছে ইমপ্রুভ রিয়েলাইবিলিটি, অর্থাৎ আমাদের যে সফটওয়্যারটা বা যেই মডিউলটা সেটাকে রিয়েলাইবল করার জন্য কোহেশন কিন্তু ম্যাটার করে। মেক্স কোড মোর মডিউলার অ্যান্ড রিডেবল, অর্থাৎ আমাদের কোডগুলোকে আরও বেশি মডিউলার করে এবং রিডেবল করে দেয় বা রিড করা যায় খুব ইজিলি। তাহলে এখন আমরা দেখব ফাংশনাল ইন্ডিপেন্ডেন্সি। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে এ মডিউল অফ ফাংশনালিটি ইন্ডিপেন্ডেন্ট when it performs a single task and requires minimal interaction with other modules, অর্থাৎ ফাংশনাল ইন্ডিপেন্ডেন্সি হচ্ছে যখন তারা পারফর্ম করে সিঙ্গেল টাস্ককে পারফর্ম করে এবং সেই সাথে মিনিমাল ইন্টারাকশনের মাধ্যমে একটা মডিউলের থেকে আলাদা হয়ে সেই রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করে, সেটাই হচ্ছে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্সি। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মেনটেন করতে হবে হাই কোহেশন উইথ লো কাপলিং। হাই কোহেশনটা হচ্ছে দ্য মডিউল ফোকাস অন ওয়ান স্পেসিফিক ফাংশনালিটি, অর্থাৎ এই হাই কোহেশন আমাদের কী হয়, যে আমাদের যে মডিউলসগুলো আমরা ইউজ করছি সেখানে একটা স্পেসিফিক ফাংশনালিটির উপরে সে কাজ করে। আর লো কাপলিং করার মাধ্যমে কী হয়, দ্য মডিউল হ্যাজ মিনিমাল ডিপেন্ডেন্সিস অন আদার মডিউল, অর্থাৎ সেখানে যখন আমরা লো কাপলিং করবো তখন সেক্ষেত্রে একটা মডিউলের পরে আর একটা মডিউলের যে ডিপেন্ডেন্সি সেটা কিন্তু অনেকাংশে মিনিমাল করা যায় বা অনেকাংশে কমিয়ে আনা যায়, যার ফলে একটা সফটওয়্যার কিন্তু আমাদের গুড অ্যাপ্রোচে তার কোয়ালিটিকে অ্যাসুরেন্স করা যায়, যে আমাদের সফটওয়্যারের ডিপেন্ডেন্সিগুলোকে বা একটা মডিউল থেকে একটা মডিউল ডিপেন্ডেন্সি কমিয়ে যতটা সম্ভব একটা স্পেসিফিক ফাংশনালিটিকে মেনটেন করে সফটওয়্যার প্রসেসকে বিল্ড আপ করা যায়। তো আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা সফটওয়্যার টেস্টিং টেকনিক্সগুলো দেখবো, নতুন আরেকটা চ্যাপ্টার। তো আজকে ভিডিও পর্যন্ত। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কারো যদি কোশ্চেন থাকে আমি কমেন্ট করতে পারেন, আর আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।